মনে আছে সেই ২০১৩ অথবা ২০১৪ সালের কথা? যখন ১ জিবি ডেটা কেনা মানেই ছিল মাসের হাত খরচ শেষ করে ফেলা। 2G বা 3G ইন্টারনেটে ফেসবুকের একটা ফটো লোড হওয়া ছিল ভাগ্যের ব্যাপার। সেই সময় আমাদের ডিজিটাল বিনোদনের মূল উৎস কি ছিল জানেন? জিপি বা বাংলালিংকের কোনো ওটিটি প্ল্যাটফর্ম না। আমাদের ডিজিটাল প্ল্যাটফর্ম ছিল বন্ধুদের ফোন থেকে পেন ড্রাইভ অথবা মেমোরি কার্ডে করে আনা মুভি অথবা গেমস। কিন্তু সমস্যাটা হতো যখন বন্ধুদের আড্ডায় বসে হুট করে কোনো মুভি বা অ্যাসফাল্ট 8, মডার্ন কম্ব্যাট 5 বা জিটিএ ভাইস সিটির মতো গিগাবাইট সাইজের গেমগুলো একজনের ফোন থেকে অন্যজনের নেওয়ার প্রয়োজন পড়তো। তখন আমাদের ভরসা কি ছিল? ব্লুটুথ। ওরে ভাই, ব্লুটুথ দিয়ে ৭০০ এমবির একটা ফাইল পাঠানো মানে ছিল আস্ত একটা রাত পার করে দেওয়া। আর যদি মাঝপথে ফোনটা একটু দূরে সরে যেত, ব্যাস, সব কষ্ট বৃথা। ঠিক সেই সময় আমাদের স্মার্টফোনে জাদুর মতো এন্ট্রি নিল একটি অ্যাপ, যার লোগোতে ছিল নীল রঙের ৩টি আইকনিক ডট আর একটি রকেটের সিম্বল। নাম তার শেয়ার ইট। অনেকেই হয়তো জানেন না, শেয়ার ইট কিন্তু গুগলের কোনো প্রজেক্ট ছিল না। এটি ছিল চাইনিজ কোম্পানি লেনোভো এর একটি ইন-হাউস প্রজেক্ট। শুরুর দিকে এর নাম ছিল অ্যানিশেয়ার। তারাই প্রথম আমাদের পরিচয় করিয়ে দিল ওয়াইফাই ডিরেক্ট নামক এক অদ্ভুত প্রযুক্তির সাথে। যেখানে ব্লুটুথ সেকেন্ডে কয়েক কিলোবাইট দিত, সেখানে শেয়ার ইট দেওয়া শুরু করলো ২০ থেকে ৪০ মেগাবাইট পার সেকেন্ড। মানে চোখের পলকে একটা ফাইল পার হয়ে যেত। গুগল তখন অ্যান্ড্রয়েড নিয়ে মহাব্যস্ত থাকলেও ফাইল শেয়ারিং এর জন্য কোনো নিজস্ব সিস্টেম বানানোর কথা ভাবতে ভুলে গিয়েছিল। এই বিশাল মার্কেট গ্যাপটাকে কাজে লাগিয়ে শেয়ার ইট হয়ে উঠল এশিয়ান রিজিয়নের ডিফল্ট চয়েস। ফোনের স্ক্রিনে সেই রকেট ওড়ার অ্যানিমেশন দেখা মানেই ছিল উত্তেজনার চরম মুহূর্ত। কিন্তু আজ ১০ বছর পিছনে ফিরে তাকিয়ে দেখুন, সেই নীল রকেটটা আমাদের ফোন থেকে কোথায় যেন ভ্যানিশ হয়ে গেছে। প্লে স্টোরে ১ বিলিয়নেরও বেশি ডাউনলোড, কয়েকশো কোটি ব্যবহারকারী, এত বিশাল এক সাম্রাজ্য কেন তাসের ঘরের মতো ধসে পড়ল? কেন গুগলকে শেষমেশ কফিনে পেরেক ঠুকতে হলো? আজ আমরা সেই নীল সাম্রাজ্যের উত্থান, তাদের কিছু অন্ধকার মার্কেটিং স্ট্র্যাটেজি আর করুণ পতনের পূর্ণাঙ্গ গল্পটাই জানব। গল্পটা শুরু হয় ২০১২ সালে। অদ্ভুত শোনালেও সত্যি যে শেয়ার ইট কিন্তু কোনো স্বাধীন অ্যাপ হিসাবে জন্ম নেয়নি। এটি ছিল টেকজায়ান্ট লেনোভোর একটি ইন্টারন্যাশনাল প্রজেক্ট, যার নাম ছিল অ্যানিশেয়ার। লক্ষ্য ছিল লেনোভো ডিভাইসগুলোর মধ্যে ফাইল ট্রান্সফার সহজ করা। ২০১৩ সালের দিকে যখন স্মার্টফোন বিপ্লব মাত্র শুরু হচ্ছে, তখন বাজারে বড় একটা সমস্যা ছিল। স্যামসাংয়ের নিজস্ব শেয়ারিং ছিল, এইচটিসির আলাদা, শাওমিরও আলাদা। কিন্তু এক ব্র্যান্ডের ফোন থেকে অন্য ব্র্যান্ডে বড় ফাইল পাঠানো ছিল রীতিমতো নরক যন্ত্রণার মতো। ঠিক এই গ্যাপটাকে কাজে লাগালো শেয়ার ইট। তারা ব্লুটুথের সীমাবদ্ধতাকে বুড়ো আঙুল দেখিয়ে ব্যবহার করলো ওয়াইফাই ডিরেক্ট প্রযুক্তি। তাত্ত্বিকভাবে ব্লুটুথ 4.0 তখন সর্বোচ্চ ২৫ মেগাবাইট গতি দিতে পারত, কিন্তু বাস্তবে তা কয়েকশো কিলোবাইটের বেশি উঠত না। সেখানে শেয়ার ইটের ওয়াইফাই ডিরেক্ট প্রযুক্তি ব্যবহারকারীদের দিতে শুরু করলো ২ এমবি থেকে ২০ এমবি পর্যন্ত ট্রান্সফার স্পিড। অর্থাৎ যে মুভি ব্লুটুথে পাঠাতে ১ ঘন্টা লাগতো, তা শেয়ার ইটে হতে লাগলো মাত্র ২ থেকে ৩ মিনিটে। এই অবিশ্বাস্য গতির পার্থক্যই ছিল তাদের প্রথম এবং প্রধান ইউএসপি, অর্থাৎ ইউনিক সেলিং প্রপোজিশন। এখানেই আসে তাদের মাস্টার স্ট্রোক। শেয়ার ইট কিন্তু টিভিতে বিজ্ঞাপন দিয়ে জনপ্রিয় হয়নি। তারা সফল হয়েছিল ৩টি বিশেষ কারণে। নাম্বার 1, ভাইরাল লুপ। ফাইল শেয়ারিং এমন একটা সার্ভিস যা একা ব্যবহার করা যায় না। আপনি যদি আমাকে একটা গান পাঠাতে চান, তবে আপনার ফোনে শেয়ারিং থাকা যেমন জরুরি, আমার ফোনেও সেটা থাকতে হবে। ফলে একজন ইউজার যখন অন্য কাউকে ফাইল পাঠাতো, সে অনিচ্ছা সত্ত্বেও অন্যজনকে অ্যাপটি ডাউনলোড করতে বাধ্য করত। এভাবেই কোনো খরচ ছাড়াই অ্যাপটি দাবানলের মতো ছড়িয়ে পড়েছিল। নাম্বার 2, প্রি ইনস্টল পাওয়ার। যেহেতু এটা লেনোভোর একটা প্রজেক্ট ছিল, তাই লেনোভোর কোটি কোটি স্মার্টফোন এবং ল্যাপটপে এটি আগে থেকে ইনস্টল করা থাকতো। লেনোভো তখন গ্লোবাল মার্কেটে অনেক বড় প্লেয়ার। ফলে একটা বিশাল ইউজার বেস তারা শুরুতেই উপহার পেয়েছিল। নাম্বার 3, অফলাইন ইকোসিস্টেম। বাংলাদেশ, ভারত বা ইন্দোনেশিয়ার মতো দেশগুলোতে তখন মোবাইল ডেটার দাম ছিল আকাশচুম্বী। শেয়াইট বুঝতে পেরেছিল এই রিজনের মানুষের এমন কিছু চাই যা ইন্টারনেট ছাড়াই কাজ করবে। তাদের ইন্টারফেস ছিল একদম সহজ। একটা বড় সেল বাটন আর একটা রিসিভ বাটন। কোনো সাইন আপ নেই, কোনো লগ ইন নেই। ২০১৫ সালে লেনোভো যখন একে আলাদা কোম্পানি হিসেবে ছেড়ে দিল, তখন প্লে স্টোরে এর ডাউনলোড সংখ্যা কয়েকশো মিলিয়ন ছাড়িয়ে গেছে। ভারত এবং বাংলাদেশে শেয়ারিট তখন কোনো সাধারণ অ্যাপ ছিল না, এটি ছিল একটি সংস্কৃতি। ফোনের দোকানে মেমোরি কার্ড লোড করা থেকে শুরু করে স্কুল কলেজের টিফিনের আড্ডায় ফাইল বিনিময়, সবই হতো এই নীল রকেটের মাধ্যমে। গুগল বা অ্যাপল যখন নিজেদের ইকোসিস্টেম নিয়ে ব্যস্ত, তখন আড়ালে এই চাইনিজ অ্যাপটি পুরো এশিয়া এবং আফ্রিকা মহাদেশের ফাইল শেয়ারিং ইকোনমি দখল করে ফেলেছিল। একচ্ছত্র রাজত্ব যাকে বলে। মার্কেট তখন একবারে ফাঁকা ছিল, আর শেয়ার ছিল সেই ফাঁকা মাঠের একমাত্র বোলদাতা।
কিন্তু কথায় আছে না, অতি লোভে তাঁতি নষ্ট। ২০১৫ সালে শেয়ারিট যখন লেনোভো থেকে আলাদা হয়ে একটি সম্পূর্ণ স্বাধীন গ্লোবাল কোম্পানিতে পরিণত হলো, তখন তাদের সামনে ছিল বিশাল সম্ভাবনা। কিন্তু ঠিক তখনই শুরু হলো তাদের আত্মঘাতী সিদ্ধান্তগুলো। তাদের মাথায় একটা অদ্ভুত ভূত চাপলো। কেন আমরা শুধু ফাইল শেয়ারিং অ্যাপ হয়ে থাকবো? কেন আমরা সুপার অ্যাপ হব না? কেন আমরা একটা এন্টারটেইনমেন্ট হাব হব না? আর এই চিন্তাই ছিল তাদের ধ্বংসের ১ম ধাপ। তাদের পতনের পেছনে থাকা সেই ৪ টি অন্ধকার কারণ এখন আমরা আলোচনা করব। নাম্বার 1, বিজ্ঞাপনের মহোৎসব ও মেন্টাল টর্চার। শুরুতে শেয়ারিট ছিল একদম ক্লিন, কিন্তু ধীরে ধীরে অ্যাপটি হয়ে উঠল বিজ্ঞাপনের গণমাইক। অ্যাপ ওপেন করবেন, একটা ৫ সেকেন্ডের ভিডিও অ্যাড। ফাইল সিলেক্ট করবেন, একটা পপআপ ব্যানার। ফাইল বানানো শেষ করলেন, এবার পুরো স্ক্রিন জুড়ে একটা বিজ্ঞাপন। সবচেয়ে বিরক্তকর বিষয় ছিল যেটা, সেটা হচ্ছে তাদের নোটিফিকেশন সিস্টেম। সারাদিন ফোন পকেটে থাকতো আর শেয়ারিট থেকে আসতো আজেবাজে সব নোটিফিকেশন। একজন সাধারণ ব্যবহারকারী যখন শুধু একটা ছবি পাঠানোর জন্য অ্যাপে ঢুকে ৫টা অ্যাড দেখতে বাধ্য হয়, তখন তার বিরক্ত হওয়াটাই কিন্তু স্বাভাবিক। তারা ইউজার এক্সপেরিয়েন্সের চেয়ে রেভিনিউ জেনারেট করাকে বেশি গুরুত্ব দিতে শুরু করলো। নাম্বার ২, ব্লোটওয়্যার এবং পারফরম্যান্সের অবনতি। একটা সময় যে অ্যাপটির সাইজ ছিল মাত্র ৪ থেকে ৫ এমবি, কিন্তু ধীরে ধীরে সেটা ফুলতে ফুলতে ১০০ থেকে ২০০ এমবির এক দানবে পরিণত হলো। কেন? কারণ তারা এর ভিতরে নিউজ ফিড, ভিডিও প্লেয়ার, মিউজিক প্লেয়ার, এমনকি গেম সেন্টারও ঢুকে দিয়েছিল। এই বাড়তি ফিচারের চাপে লো এন্ড বা মিড রেঞ্জ ফোনগুলো হ্যাং হতে শুরু করলো। ফোনের র্যাম বা স্টোরেজ শেয়ারের কিন্তু একে দখল করা শুরু করলো। যে অ্যাপটা ছিল রকেটের মতো ফাস্ট, সেটা হয়ে গেল কচ্ছপের মতো স্লো। ফলে মানুষ বিকল্প খুঁজতে শুরু করলো। এটি ছিল শেয়ারিটের কফিনে একটা বড় ধাক্কা। শেয়ারিটের ইন অ্যাপ ভিডিও সেকশনে এমন সব থাম্বনেইল আর ভিডিও সাজেস্ট করা হতো, যা ছিল রীতিমতো কুরুচিপূর্ণ এবং চটুল। বিশেষ করে বাংলাদেশ বা ভারতের মতো রক্ষণশীল দেশ, যেখানে আমরা অনেক সময় বাবা-মা বা ফ্যামিলির সামনে ফোন ব্যবহার করি। হুট করে শেয়ারিট থেকে কোনো অশ্লীল নোটিফিকেশন আসা ছিল চরম বিব্রতকর। নাম্বার ৪, সিকিউরিটি রিস্ক ও ডেটা প্রাইভেসি নিয়ে আতঙ্ক। ২০১৯ সালে বিশ্বখ্যাত সিকিউরিটি ফার্ম টেন্ড মাইক্রো একটি রিপোর্ট প্রকাশ করেন। সেখানে দেখানো হয় যে শেয়ারিট অ্যাপে এমন কিছু লুপ হোল বা ছিদ্র আছে, তা ব্যবহার করে হ্যাকাররা দূর থেকে আপনার ফোনের সব পার্সোনাল ফাইল, কন্ট্যাক্ট এবং মেসেজ চুরি করতে পারবে। এই রিপোর্টটি টেক দুনিয়ায় তোলপাড় সৃষ্টি করে। এরপর তাদের বিরুদ্ধে অভিযোগ ওঠে যে তারা ইউজারদের ডেটা চীনের সার্ভারে পাচার করছে। প্রাইভেসি নিয়ে সচেতন মানুষের কাছে শেয়ারিট তখন আর কোনো নিরাপদ অ্যাপ থাকলো না। ট্রাস্ট বা বিশ্বাস হলো যে কোনো সার্ভিসের মেরুদণ্ড। আর শেয়ারিট তাদের সেই মেরুদণ্ডটাই ভেঙে ফেলেছিল। তারা ভেবেছিল ইউজাররা নিরুপায়, তাই যা ইচ্ছা তাই চাপিয়ে দেওয়া যাবে। কিন্তু তারা ভুলে গিয়েছিল যে টেকনোলজি ওয়ার্ল্ডে কেউ অপরিহার্য নয়। যখন আপনার সার্ভিস ইউজারকে স্বস্তি দেওয়ার বদলে বিরক্ত দিবে, তখনই মানুষ নতুন বিকল্প খুঁজে নেবে। আর শেয়ারিটের এই দুর্বলতার সুযোগ নেওয়ার জন্যই ওত পেতে বসেছিল টেক জায়ান্ট গুগল। ২০২০ সাল, পৃথিবী তখন করোনা মহামারীতে স্থবির। তখন টেক দুনিয়া চলছিল এক বিশাল ক্ষমতার লড়াই। আর এই বছরটাই শেয়ারিটের জন্য প্রমাণিত হলো দ্য এন্ড বা কফিনের শেষ পেরেক হিসেবে। এত বছর ধরে শেয়ারিতে রাজত্ব চালিয়েছে, তার মূলে ছিল একটা বিশাল শূন্যতা। অ্যান্ড্রয়েড ইকোসিস্টেমে গুগলের নিজস্ব কোনো ফাইল শেয়ারিং সিস্টেম না থাকা। কিন্তু ২০২০ সালে গুগল সেই ভুলটা শুধরে আসলে শুধরে নিল। পতনের চূড়ান্ত ধাপগুলো ছিল রীতিমতো নাটকীয়। নাম্বার ১, ভূ রাজনীতি এবং ব্যান। ২০২০ সালের মাঝামাঝি সময়ে ভারত এবং চীনের সীমান্ত উত্তেজনার জেরে ভারত সরকার একের পর এক চাইনিজ অ্যাপ ব্যান করা শুরু করে। টিকটকের সাথে সেই তালিকায় বড় নাম ছিল শেয়ারিট। ভারত ছিল শেয়ারিটের সবচেয়ে বড় ইউজার বেস। এক নিমেষেই কোটি কোটি ইউজার তাদের হারিয়ে গেল। বাংলাদেশ বা অন্যান্য দেশে ব্যান না হলেও ডেটা চুরি আর চাইনিজ স্পাইওয়্যার তকমাটা তাদের গায়ের সাথে এমনভাবে লেগে গেল যে সাধারণ মানুষ আতঙ্কে অ্যাপটি রিমুভ করতে শুরু করলো। নাম্বার ২, গুগলের মাস্টার স্ট্রোক, ফাইলস বাই গুগল। গুগল অনেকদিন ধরে লক্ষ্য করছিল যে অ্যান্ড্রয়েড ইউজাররা ফাইল শেয়ার করতে গিয়ে থার্ড পার্টি অ্যাপের বিভিন্ন নোংরা অ্যাডের শিকার হচ্ছে। তারা প্রথমে রিলিজ করলো ফাইলস বাই গুগল। এটি ছিল একাধারে ফাইল ম্যানেজার আর অন্যদিকে অফলাইন শেয়ারিং টুল। মানুষ দেখলো এই অ্যাপে কোনো অ্যাড নেই, কোনো অশ্লীল ভিডিও নেই এবং এটি গুগলের নিজস্ব অ্যাপ হয়, সিকিউরিটি নিয়ে কোনো টেনশন নেই। মানুষ দলে দলে শেয়ার ছেড়ে ফাইলসে মাইগ্রেট করা শুরু করলো। নাম্বার ৩, নিয়ার বাই শেয়ার বা বর্তমানে কুইক শেয়ারের এন্ট্রি। গুগল শুধু অ্যাপ বানিয়ে থেমে থাকেনি, তারা বুঝতে পারলো আইফোনের যেমন এয়ারড্রপ আছে, অ্যান্ড্রয়েডেরও তেমন কিছু দরকার যা সিস্টেমের ভেতরেই থাকবে। তারা লঞ্চ করলো নিয়ার বাই শেয়ার। এর সবচেয়ে বড় সুবিধা ছিল আপনাকে প্লে স্টোর থেকে আলাদা কোনো অ্যাপ ডাউনলোড করতে হবে না। এটি ফোনের সেটিংসের মধ্যেই বিল্ট ইন থাকে। যুদ্ধের ফলাফল, শেয়ারিটের ব্যবসায়িক মডেলটাই ছিল আমার সার্ভিস নিতে হলে আমার অ্যাপ ডাউনলোড করো। কিন্তু গুগল যখন সরাসরি অপারেটিং সিস্টেমের ভেতরে শেয়ারিং ফিচার দিয়ে দিল, তখন মানুষের কাছে শেয়ারিট ডাউনলোড করাটা হয়ে গেল বাড়তি ঝামেলা। গুগলের এই ফিচারে ব্লুটুথ, লো এনার্জি এবং ওয়াইফাই ৩টা প্রযুক্তিকে একসাথে ব্যবহার করা হলো। ফলে এটি শেয়ারিটের চেয়েও বেশি স্টেবল আর ফাস্ট কানেকশন দিতে শুরু করলো। গুগলের এই আক্রমণের মুখে শেয়ারিট তাদের প্রাসঙ্গিকতা পুরোপুরি হারিয়ে ফেলল।
যে রকেট একসময় আকাশে উঠত তা জ্বালানিবিহীন ইঞ্জিনের মতো মাটিতে আছড়ে পড়ল। বড় বড় ব্র্যান্ড যেমন স্যামসাং, শাওমি বা রিয়েলমি সবাই গুগলের এই স্ট্যান্ডার্ডকে গ্রহণ করে নিল। ফলে শেয়ারিটের যে একচ্ছত্র আধিপত্য ছিল তা কয়েক মাসের ব্যবধানে ইতিহাস হয়ে গেল। তারা চেষ্টা করেছিল ভিডিও স্ট্রিমিং বা গেম নিয়ে টিকে থাকতে, কিন্তু ইউটিউব আর নেটফ্লিক্সের যুগে সেই ভাঙাচোরা কন্টেন্ট দিয়ে তারা আর ঘুরে দাঁড়াতে পারল না। অনেকেই আজকের দিনে দাঁড়িয়ে আফসোস করে বলেন, শেয়ারিট কি পারত না টিকে থাকতে? উত্তরটা হলো অবশ্যই পারত। কিন্তু তারা ফাইল শেয়ারিং এর মতো একটা ইউটিলিটি অ্যাপকে সোশ্যাল মিডিয়া বা এন্টারটেইনমেন্ট অ্যাপ বানানোর যে ভুল চেষ্টাটা করেছিল, সেটাই তাদের ডুবিয়েছে। যদি তারা সঠিক বিজনেস স্ট্র্যাটেজি ফলো করত, তবে হয়তো আজ গুগলকেও ফাইল শেয়ারিং নিয়ে এত মাথা ঘামাতে হতো না। তারা যদি এই ৫টা স্ট্র্যাটেজিক পদক্ষেপ নিত, তবে আজকের গল্পটা অন্যরকম হতো। নাম্বার 1, কোর ভ্যালু এবং ইউজার এক্সপেরিয়েন্স ধরে রাখা। যেকোনো সফল বিজনেসের মূল মন্ত্র হলো তাদের কোর প্রোডাক্ট ঠিক রাখা। মানুষ শেয়ারিট ব্যবহার করত ফাইল পাঠানোর জন্য, ভিডিও দেখার জন্য নয়। তারা যদি সেই বিরক্তিকর নোটিফিকেশন আর পপ আপ অ্যাডগুলো বন্ধ করে দিয়ে শুধু স্পিড আর ক্লিন ইন্টারফেসে ফোকাস করত, তবে মানুষ কোনোদিন বিকল্প খুঁজত না। তাদের উচিত ছিল সেই অ্যাপটিকে হালকা রাখা, যাতে যেকোনো লো এন্ড ফোনেও এটি মাখনের মতো চলে। কিন্তু তারা ইউজারের বিরক্তির চেয়ে বিজ্ঞাপনের টাকাকে বড় করে দেখল। নাম্বার 2, স্মার্ট মনিটাইজেশন বা সাবস্ক্রিপশন মডেল। টাকা ইনকাম করার জন্য শুধু অ্যাডই একমাত্র পথ ছিল না। সাধারণ ফাইল শেয়ারিং ফ্রি থাকতো, কিন্তু বড় সাইজের ফাইল যেমন ১০০ জিবি প্লাস দ্রুত পাঠানোর জন্য বা অ্যাড ফ্রি এক্সপেরিয়েন্সের জন্য তারা $১ বা তারও কম সাবস্ক্রিপশন ফি রাখতে পারত। বড় বড় প্রফেশনাল বা ভিডিও এডিটররা সানন্দে এই টাকা দিত। কিন্তু তারা সস্তা বিজ্ঞাপনের লোভে পড়ে কোয়ালিটি বিসর্জন দিল। নাম্বার 3, প্রাইভেসি ফার্স্ট অ্যাপ্রোচ এবং ডেটা লোকালাইজেশন। শেয়ারিটের সবচেয়ে বড় বদনাম ছিল সিকিউরিটি। তারা যদি শুরু থেকেই ইউজার ডেটা চীনের সার্ভারে না পাঠিয়ে লোকাল সার্ভারে রাখার ব্যবস্থা করত এবং এন্ড টু এন্ড এনক্রিপশন নিশ্চিত করতে পারত, তবে ভারত সরকারের মতো বড় বড় মার্কেট থেকে তাদের অ্যাপ কিন্তু ব্যান হতো না। বিশ্বাস হারানো মানেই হলো কাস্টমার হারানো, আর শেয়ারিট এই বিশ্বাসটাই কিন্তু হারিয়ে ফেলেছিল। নাম্বার 4, ক্রস প্ল্যাটফর্ম ইকোসিস্টেম তৈরি করা। গুগল আসার অনেক আগেই শেয়ারিটের সুযোগ ছিল পিসি, ম্যাক এবং স্মার্টফোনের মধ্যে একটি শক্তিশালী ব্রিজ তৈরি করা। তারা যদি ডেস্কটপ ভার্সনটাকে আরো স্মুথ করত এবং ফাইল ট্রান্সফারের পাশাপাশি ক্লাউড স্টোরেজের সুবিধা দিত, তবে আজ আমরা হয়তো ড্রপবক্স বা উই ট্রান্সফারের বদলে শেয়ারিট ব্যবহার করতাম। তারা শুধু ফোনের ভেতরেই সীমাবদ্ধ থেকে গেল, প্রফেশনাল ইকোসিস্টেম গড়ার সুযোগ তারা হারালো। নাম্বার 5, ইনোভেশন ও এআই। গুগল পরে তাদের ফাইলস অ্যাপে দেখিয়েছে কিভাবে এআই ব্যবহার করে ফোনের ডুপ্লিকেট ফাইল ডিলিট করা যায় বা মেমোরি ক্লিন করা যায়। শেয়ারের যদি তাদের এই বিশাল স্টোরেজ দখল করা ফিচারের বদলে স্মার্টলি ফাইল ম্যানেজমেন্ট সিস্টেম আনতো, তবে এটি ইউজারের কাছে একটি প্রয়োজনীয় টুল হয়ে থাকতো। কিন্তু তারা ইনোভেশনের বদলে কপি পেস্ট কন্টেন্ট নিয়ে পড়ে রইল। মার্কেটিং এর ভাষায় একটা কথা আছে, ইফ ইউ ট্রাই টু সার্ভ এভরিওয়ান, ইউ এন্ড আপ সার্ভিং নো ওয়ান। সেই সবাইকে খুশি করতে গিয়ে কাউকে আর খুশি রাখতে পারল না। তারা ভুলে গিয়েছিল যে ইউজাররা তাদের ভালোবাসত তাদের কাজের জন্য, তাদের বিজ্ঞাপনের জন্য নয়। আর এই লেসনটা শুধু শেয়ারিটের জন্য নয়, বর্তমানের যেকোনো স্টার্টআপ বা টেক কোম্পানির জন্য এক বিশাল সতর্কবার্তা। শেয়ারিটের এই নীল রকেটটা হয়তো আজ আমাদের ফোনের নোটিফিকেশন প্যানেলে উকি দেয় না, কিন্তু সেই বন্ধুদের আড্ডায় শেয়ারিট কর কথাটার মধ্যে যে নস্টালজিয়া ছিল তা কোনোদিন কিন্তু মুছবে না। সময়ের সাথে সাথে টেকনোলজি বদলায়, সিস্টেম বদলায়, আর এই বদলে দেওয়ার সাথে যে নিজেকে খাপ খাওয়াতে পারে না, ইতিহাস তাকে এভাবেই এক কোণে সরিয়ে দেয়। আপনার কাছে শেয়ারিটের সবচেয়ে প্রিয় বা বিরক্তিকর স্মৃতি কোনটা? কমেন্টে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।